সবার অপেক্ষার প্রহর শেষ করে আজ আমি নিয়ে এসেছি তিথি গল্পের প্রথম খণ্ড। আমি রুবায়েত আফরোজ তিথি। আমার বাবা ছিলেন এলাকার চেয়ারম্যান। আমার বাবার অনেক নাম ডাক আছে, সেই ক্ষেত্রে কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। এই এলাকাতে আমার বাবার থেকে প্রভাবশালী আর কেউ নেই। বাবার এই কড়া শাসনে যেন আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আর আমার বড় ভাইয়ের কথা নাই বললাম, সে তো যেন সারাক্ষণ আমার পিছু পিছু চলে। আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব কিছু খেয়াল রাখে। আমার ভাইয়ের নাম মাহিন। আমরা এক ভাই এক বোন। অবশ্য ছোট একটা বোন হয়েছিল আমার, কিন্তু জন্মের 15 দিনের মাথায় সে মারা যায়। আমার মা বাবার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার আদর যত্ন যেন 1000 গুণ বেড়ে গেল। আমার বড় ভাইকেও আদর করতো, কিন্তু আমি ছিলাম চোখের মণি। স্কুল লাইফ শেষ করে আমি এবার কলেজে ভর্তি হতে যাচ্ছি। আমি ছোট থেকেই পড়াশোনায় অনেক বেশি ভালো। আমার মন অন্য কোথাও কখনো যায়নি যে আমার পড়াশোনা খারাপ হবে। এসএসসিতে আমি এত ভালো রেজাল্ট করলাম যে চোখ বন্ধ করে যে কোনো সরকারি কলেজে চান্স পেয়ে যাব। সেটাই হলো, একটা ভালো কলেজে চান্স পেয়ে গেলাম। সেই কলেজটা আমাদের এখান থেকে অনেক দূরে। আমার মায়ের আপত্তি না থাকলেও আমার বাবা আর ভাইয়ের অনেক আপত্তি ছিল। আমার ভাইয়ের এসএসসিতে ফেল করে আর পড়াশোনায় মন বসেনি। সেই থেকে সে এখন বাবার ব্যবসা সামলাচ্ছে, কিন্তু সে কড়াভাবে খেয়াল রাখে আমার পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন তার মতো এভাবে ফেল না করি। এরপর আমার প্রধান কাজ হলো মাকে বলে বাবাকে বোঝানো। আর একবার বাবা রাজি হয়ে গেলে ভাইয়া কিছুই করতে পারবে না। মা তখন বাবাকে বোঝাতে লাগলো, দেখো, বড় কলেজ, ভালো কলেজ, সেখানে আমাদের মেয়ে ভালো মতো পড়াশোনা করতে পারবে। আমার বাবা ছিলেন একটু সহজ সরল। যাই হোক, মায়ের কথা তিনি আবার ফেলতে পারেন না। আমার বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেল। আর যেখানে বাবা রাজি হয়ে গেছে সেখানে মাহিন ভাইয়া কি করবে? কলেজটা আমাদের বাড়ি থেকে জান্নাত। তাই আমার ভাইকে দায়িত্ব দেওয়া হলো আমাকে যেন সে প্রত্যেক দিন কলেজে দিয়ে আসে এবং নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। তো প্রথম মাহিন ভাইয়া আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো, কিন্তু আস্তে আস্তে সে একদমই হাল ছেড়ে দিল। আর বলতে লাগলো প্রত্যেক দিন ঘুম নষ্ট করে ওকে দিয়ে আসা নিয়ে আসা অনেক কষ্টের। আমি বাবা পারবো না এসব। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার জন্য কাউকে রেখে দাও। তখন আমার মা আর বাবা ঠিক করলো আমাকে প্রত্যেক দিন নিয়ে আসা দিয়ে আসার জন্য একটা মহিলা রাখবে, যে আমাকে দিয়ে আসবে প্লাস নিয়ে আসবে। আমার এতে কোনো আপত্তি ছিল না, বরং ভালোই হয়েছিল। প্রত্যেকদিন মাহিন ভাইয়া যেভাবে বকাবকি করে, এখন তো আর এগুলো শুনতে হবে না। তো আমাদেরই পরিচিত একটা মহিলাকে, যে ছিল আমার মায়ের বয়সী, তাকে আমাকে নিয়ে আসা দিয়ে আসার জন্য রাখা হলো। তো আমি প্রত্যেকদিন তার সাথে যেতাম আসতাম। অনেক দেরি হয়ে যেত আবার মাঝে মাঝে। আমি আবার বাবা মাকে কিছু বলতেও পারছিলাম না, কেননা আমি ইচ্ছে করে জোর জবরদস্তি করে এত বড় একটা ভালো কলেজে ভর্তি হয়েছি, কিন্তু এখন যাওয়া আসাতে আমারই প্রবলেম হচ্ছে। এটা যদি আমি বলতে চাই, তখন তারা বলবে কেন আমি পাকনামা করে এই কলেজে ভর্তি হয়েছি। আর এমনও না যে আমি দূরে থেকে হোস্টেলে পড়বো, এটা তো আমার বাবা মা কখনোই মেনে নিবে না। দরকার পড়লে আমাকে কলেজ থেকে বের করে নিয়ে আসবে, তারপরেও না। তো এমনই একদিন কলেজে যেতে আমার প্রচন্ড দেরি হয়ে যায়। আমি আসলে কলেজের গেটে ঢুকতেই খালাকে বিদায় দিয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে ধাক্কা খেলাম একটি ছেলের সাথে। তার সাথে ধাক্কা খেয়ে আমার ব্যাগ মাটিতে পড়ে গেল। আমার মেজাজ তখন অনেক বেশি গরম হয়ে গেল। এমনিতে দেরি হয়ে গেছে, তার ওপর এই সব কিছু। আমি তখনও ছেলেটার দিকে মুখ তুলে তাকাইনি, ছেলেটা আমার দিকেই তাকিয়েছিল। আমি বসে আমার ব্যাগ তুলছিলাম, ব্যাগের ওপর লেগে থাকা ধুলোবালি সরাচ্ছিলাম। এরপর আমি ছেলেটার দিকে তাকালাম। তার গায়ে ছিল আকাশি রঙের শার্ট এবং কালো প্যান্ট পরা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের রং শ্যামলা, মুখে চাপদাড়ি। আমি তখন তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে সে আমাকে বলল, আচ্ছা, আপনি ব্যথা পেয়েছেন? আমি তখন ঘুরে তাকিয়ে বললাম, ধাক্কা দিয়ে সরি বলতে হয়, আর এতক্ষণ পর বলছেন ব্যথা পেয়েছেন? না, ব্যথা পাইনি। এই বলে আমি আবারও হাঁটা ধরলাম। আজকে যে মিসের ক্লাস, সেই মিসটা অনেক রাগী। ক্লাসে একটু লেট হলে সে একদম বকাবকি শুরু করে দেয়। তার বকা খাওয়ার থেকে দৌড়ে যাওয়া ভালো। দৌড়াতে দৌড়াতে ক্লাসে গিয়ে দেখলাম সেই মিস এসে পড়েছে। ও মা, এখন কি হবে আমার? এখন যে সে আমাকে সবার সামনে বকবে, আর এটা কার ভালো লাগে? আমি তখন মিসকে বললাম, মিস, আসতে পারি? মিস তখন আমার দিকে ঘুরে তাকিয়েছে।
আজকেও লেট? এই মেয়ে, তোমার সমস্যা কি? প্রত্যেকদিন লেট করে আসো কেন? আজ আর কোনো ছাড় নেই। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। যে পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে সে পর্যন্ত ক্লাসে ঢুকতে পারবে না। ক্লাসের অন্যান্য মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করে হাসছে। আমার খুব খারাপ লাগলো, সেই সাথে খুব লজ্জা। আমি তখন ক্লাসের বাহিরেই দাঁড়িয়ে আছি, বারান্দায় হাঁটাহাঁটি করছি। ক্লাস শেষ হচ্ছে না, কখন যে শেষ হবে বুঝতে পারছি না। একদম সহ্য হয় না এই মিসকে আমার। বারান্দায় হাঁটতে হাঁটতে চোখ পড়লো নিচে। মাঠে তাকিয়ে দেখলাম সেই ছেলেটা মাঠে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছেলেটা হাত দিয়ে কি যেন একটি ইশারা করতে লাগলো, মানে বারবার বলছিল যে আমি যেন ঘুরে তাকাই। আমি যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখি পেছনে মিস দাঁড়িয়ে আছে এবং সেই মিস ওই ছেলেটাকেও দেখে এবং আমাকেও দেখে। এরপর সে আমাকে কিছু নোংরা নোংরা কথা বলতে শুরু করে। ও আচ্ছা, ক্লাসে এসে তাহলে এগুলোই করা হচ্ছে? তোমাকে আমি পানিশ করলাম আর তুমি এখানে এসে প্রেম করছো? ছি ছি মিস, আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না মানে কি? আমি নিজে দেখেছি তুমি মাঠে দাঁড়ানো সেই ছেলেটাকে কি ইশারা করছিলে। বলি, তোমাদের মতো মেয়েদেরকে কলেজে ভর্তি করে কেন? তোমরা তো সেই মাঠের ছেলেদের সাথে ঘোরাফেরা করেই সময় নষ্ট করতে পারো, তোমাদের দ্বারা পড়াশোনা হবে না। ম্যামের এই কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি তো কিছুই করিনি, আমি সেই ছেলেটাকে জানিও না। আর সেই ছেলেটার জন্য আমাকে এত নোংরা নোংরা কথা শুনতে হলো, যেটা আমি কখনো করিনি সেই কথাটা শুনতে হলো। আমি তখন কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে নিচে নেমে আসি। আজ আমি কোনো ক্লাসই করব না, সোজা বাসায় চলে আসব আর বাবাকে বলবো এই মিসের নামে কমপ্লেন করতে। মাঠে নামতে দেখলাম সেই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে হি হি করে হাসছে। আমি তখন রাগান্বিত চোখে ছেলেটির দিকে তাকিয়ে সামনে এসে বলি, এই, আপনার সমস্যা কি? আপনি এরকম করছেন কেন? কি ইশারা দিয়েছেন আপনি আমাকে? ম্যাম আপনার জন্য আমাকে কতগুলো খারাপ খারাপ কথা বলেছে, আমি নাকি আপনার সাথে প্রেম করছি। ছেলেটা এবার আরো জোরে হাসতে শুরু করলো আর বলল, আপনার মিস একটা পাগল আর আপনিও একটা পাগল। আমার রাগ তখন মাথায় চড়ে গেল। কি বললেন আপনি? ছেলেটা এবার হাসি থামিয়ে বলল, আরে আপনার মাথায় একটা পাতা পড়ে আছে, যার কারণে আমি আপনাকে বারবার বলছিলাম আপনার মাথায় পাতা পড়ে আছে। আমি তখন মাথায় হাত দিয়ে দেখলাম সত্যি একটা শুকনো পাতা। আমার মন তখন খুব খারাপ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল, মিস আসারও সময় পেল না। আমি কিছুক্ষণ মাঠে থাকা চেয়ারে বসে থাকি, সেই ছেলেটাও আমার পাশে এসে বসেছে। আমি আসলে বুঝতে পারছি না, রাগ করে তো নিচে নেমে আসলাম, এখন কি করব? সেই খালা আসতেও তো অনেক সময় লাগবে, সে আসবে তারপর তার সাথে যাব। আমার হাতে তো গাড়ি ভাড়াও নেই, তাহলে এতগুলো সময় আমি কি করে পার করব? এতক্ষণে সেই মিস গিয়ে তো হেড স্যারকেও বলে দিয়েছে, আর না জানি হেড স্যার আমার বাবাকে কি কি বলেছে ফোন করে। আমি যেই অবধি বাসায় না পৌঁছাতে পারছি সবাইকে সবটা ক্লিয়ার করেও বলতে পারছি না। ছেলেটা তখন নিজে থেকেই বলতে শুরু করলো, আচ্ছা আপনি কি এই কলেজে নতুন ভর্তি হয়েছেন? আমি তখন বললাম, জি। ছেলেটা তখন বলল, আমি আসলে এই কলেজে কাজ করি। ও আচ্ছা, তা কি কাজ করেন আপনি? সব কাগজপত্র জিনিসপত্র এনে দিই। ও আচ্ছা, আপনাকে আমি এর আগেও একবার দেখেছিলাম, অফিস রুমের একদম শেষের রুমটায়। ও হ্যাঁ, সেই রুমটাতে তো আমিই থাকি। কি বলেন আপনি, রাতের বেলাও কলেজে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। কি করব? কেন, আপনার পরিবার কোথায়? পরিবারের কাছে গিয়ে থাকবেন? না, আমার পরিবার এখানে থাকে না, তারা গ্রামে থাকে। ও আচ্ছা, তার মানে আপনি একাই থাকেন এখানে? তা আপনার কি রাতে ভয় করে না? ভয়? কিসের ভয়? না, আমি শুনেছিলাম বড় বড় স্কুল কলেজে নাকি ভূত থাকে। ধুর, সেই সব বানোয়াট কথাবার্তা, মানুষকে ভয় দেখানোর জন্য। আমি কখনো এসব কিছুই দেখিনি। তা যাই হোক, আপনি যে রাগ করে চলে আসলেন, আপনি কি আর কোনো ক্লাস করবেন না? না, আর কোনো ক্লাস করব না। আসলে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কলেজে ভর্তি হয়ে। কেন? এই কলেজটা তো খুব ভালো, এখানে সব ভালো ভালো স্টুডেন্টরা পড়ে। আমিও তো চান্স পেয়ে এই কলেজে এসেছিলাম, কিন্তু এখন এসে যা দেখছি তা দেখে মনে হচ্ছে মা বাবার কথা শুনলেই ভালো হতো। তাই নাকি? আপনার মা বাবা কি বলেছিল? বলেছিল আমাদের বাড়ির সামনে কোথাও কলেজে ভর্তি হতে, সেখানে ভর্তি হলেই হয়তো ভালো হতো। আমার সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করতে পারতো না। আমার বাবা তাহলে ওদেরকে উচিত শিক্ষা দিত। আচ্ছা, আপনার বাবা কি খুব প্রভাবশালী? হ্যাঁ, আমার বাবা চেয়ারম্যান। ওরে বাবা, তার মানে আমি চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলছি? আমি তখন হেসে ফেলি। চেয়ারম্যানের মেয়েরা কি মানুষ হয় না নাকি?
না, কিন্তু চেয়ারম্যানের বাবারা যেরকম হয় চেয়ারম্যানের মেয়েরাও দেখতে এমনটাই হয়। একদম ভুল কথা। আমার বাবা খুবই সহজ সরল, আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমিও আমার বাবার মতোই হব, সবসময় নিষ্ঠার সাথে কাজ করব। এই কথা শুনে ছেলেটি বলল, বেশ ভালো, আপনার মন মানসিকতা খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন উঠি, আমার অনেক কাজ আছে। আমি তখন বললাম, ঠিক আছে। এরপর সে চলে গেল। ছেলেটা চলে যাওয়ার পর কেন যেন বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। আচ্ছা, ছেলেটার সাথে যে এত কথা বললাম, আমার বাবা আর ভাই যদি জানে আমি কোনো ছেলের সাথে কথা বলেছি, তাহলে তো এই ছেলের অবস্থা খারাপ করে ফেলবে। এটা আমি কি করলাম? আবার কিছুক্ষণ পর মনে হলো, ছেলেটার সাথে যে এত বকবক করলাম, ছেলেটার নামটাই তো জিজ্ঞেস করা হলো না। যাই হোক, পরে কথা হলে জিজ্ঞেস করে নিব। কিছুক্ষণের মধ্যে সেই মিসের ক্লাস শেষ হয়ে গেল। আমি আর কোনো উপায় না পেয়ে আবারও ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢুকতে কিছু কিছু মেয়েরা আমাকে নিয়ে এত বেশি হাসাহাসি করছিল আর বলছিল আমি নাকি ক্লাসে প্রেম করতেই আসি। তাদের কথা শুনে আমার রাগ মাথায় চড়ে গেল। আমি তখন সেখানকার একটা মেয়েকে চুল ধরে মারতে শুরু করলাম। কি বললি তুই আমাকে? তুই জানিস আমার বিষয়? না জেনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস কেন? তোকে আজকে মেরেই ফেলবো। তখন কিছু মেয়েরা এসে ঝগড়া মারামারি থামালো। সেই মেয়েটাও আমাকে খুব মেরেছে। ঝগড়া মারামারির মধ্যে কেউ একজন গিয়ে সেই মিসকে খবর দিয়েছে। সেই মিস দৌড়ে এলো আমাদের ক্লাসে এবং এসেই সে ওই মেয়েটার কোনো কথা বা কোনো কারণ না জিজ্ঞেস করে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিল। বলল আমি একটা খারাপ মেয়ে, আমি শুধু শুধু ঝগড়া করি। সেই মিস তখন আমাকে নিয়ে গেল হেড স্যারের কাছে এবং হেড স্যারের কাছে গিয়ে আমার নামে উল্টাপাল্টা যত সব কথা ছিল সব বলতে লাগলো। আমি তখন চুপ করে শুনছি, কিছু না করেও কত অপবাদ দিচ্ছে আমাকে। হেড স্যার তখন আমাকে বলল, তোমার মিস যা বলছে সব কি সত্যি? আমি তখন বললাম, না স্যার, সবকিছুই মিথ্যা কথা। আসলে মিস আমাকে যেগুলো বলছে এগুলো একদমই আমি করিনি। মিস আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছে। হেড স্যার তখন মিসের দিকে তাকালো। মিস তখন বলল, এখন ধরা খেয়ে আমাকে এইসব কথা বলছে। আপনি এক কাজ করুন স্যার, ওর বাবাকে ফোন করে ডেকে আনুন। সেও এসে দেখুক তার মেয়ের কর্মকীর্তি। আমাদের কলেজের বদনাম করবে এই মেয়েটা। তাই এখনই সময় ওকে টিসি দিয়ে বের করে দিন। হেড স্যার তখন সঙ্গে সঙ্গে আমার বাবাকে কল করে। আমার তখন ভয়ে হাত পা কাঁপছে। বাবা এসে এগুলো জেনে আমাকে কি মারটাই না মারবে, কিন্তু এগুলো তো আমি কিছুই করিনি। হেড স্যার তখন বাবাকে কল করে। কয়েকবার রিং বাজার পর বাবা কল ধরলো। হেড স্যার তখন বলল, ইমিডিয়েটলি আপনি আমাদের কলেজে আসুন, আপনার মেয়ে খুব ভয়ঙ্কর একটা কাজ করেছে। আমার বাবা তখন পাগলের মতো ছুটে এলেন কলেজে। সেই সাথে ভাইও চলে এসেছে। বাবা আর ভাইকে দেখে আমার আত্মা বেরিয়ে যাবার অবস্থা। দূরে দাঁড়িয়েছিল সেই ছেলেটি যাকে নিয়ে এত কাহিনী। তখন সেই মিস আমার বাবাকে বলতে লাগলো, আপনার অসভ্য মেয়ের জন্য আমাদের কলেজের বদনাম হবে। তার চাইতে ভালো হয় আপনারা আপনার মেয়েকে নিয়ে যান আর ওকে অন্য কলেজে ভর্তি করিয়ে দিন। এখনো অত একটা প্রবলেম হবে না, কেননা কলেজ মাত্র শুরু হয়েছে। সো আপনারা অন্য কোথাও ওকে শিফট করতে পারবেন। হেড স্যার তখন কিছুই বলল না, সেও মিসের কথায় রাজি। আমার বাবা তখন আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। লজ্জায় আমার বাবার মাথা যেন নিচু হয়ে যাচ্ছে। আমার ভাই যেন আমাকে এখনই মেরে ফেলবে, কিন্তু কিছুই করতে পারছে না হেড স্যারের জন্য। আমি দূরে দাঁড়িয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। সেই ছেলেটা তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভয় পাবেন না, মনে মনে একটা কথা চিন্তা করবেন, ভয় পেলে আপনি হেরে যাবেন, তাই ভয় না পেয়ে ভয়কে জিতুন। আমি তখন মনে মনে বলতে লাগলাম, চুপ শালা, তোর জন্যই এত সমস্যা হয়েছে, এখন এসেছে জ্ঞান দিতে। তো যাই হোক, এরপর বাবা আর ভাই আমাকে নিয়ে বাসায় চলে আসে। গাড়িতে বসেও বাবা আর ভাই কোনো কথাই বলেনি আমার সাথে, হয়তোবা বাসায় গিয়েই শুরু হবে। বাসায় যেতেই মা বলল, কি রে, কি হয়েছে? তোর ক্লাসের স্যার নাকি ফোন করেছিল? আমি তখন মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বাবা তখন বলল, এই মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ। ভাইয়া তখন দৌড়ে এলো আমাকে মারতে, কিন্তু মায়ের জন্য মারতে পারলো না। বাবা তখন বলল, এই সব কথা যদি আমার এলাকার মানুষ জানে, আমার মান সম্মান কিছু থাকবে না। এর চাইতে ভালো হয় মেয়েকে বিয়ে দিয়ে দেই, ওরা তো পড়াশোনা করার দরকার নেই। আমি তখন আরো জোরে কাঁদতে শুরু করলাম আর বাবার পায়ে ধরে বললাম, এরকম কোনো কিছুই হবে না, তোমরা আমাকে ভুল বুঝেছো। সেই ম্যাম অনেক বেশি কথা বলেছে বানিয়ে বানিয়ে। আমি আসলে তেমন কিছুই করিনি। যে ছেলেটার কথা বলছে, যাকে আমি চিনিও না, কখনো তার সাথে আমার কথাও হয়নি। বাবা আর ভাইয়া আর বিশ্বাস করলো না আমাকে। তাদের কথা মতো ম্যাম আর স্যার যা বলেছে তাই ঠিক। আমি তখন মাকে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা,
দরকার হয় ওই কলেজ বাদ, ওই কলেজে আমি পড়বো না, কিন্তু তোমরা এখানকার কোনো কলেজে আমাকে ভর্তি করিয়ে দাও। আর হ্যাঁ, আমি কোনো মেয়ের সাথেও ঝগড়া করব না, মনোযোগ দিয়ে পড়াশোনা করব। মা তখন আমার বাবাকে বোঝাতে গেলেন, কিন্তু আমার বাবা রাজি হলেন না। আমি আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিলাম। অবশেষে আমার বাবার মন গলল। তখন আমার বাবা খাবার নিয়ে এসে বললেন, ঠিক আছে, তুই যা চাবি তাই হবে, খাবারটা খেয়ে নে। আমি তখন খাবার খেয়ে নিলাম। তখন বাবা খোঁজ নিতে লাগলেন ভালো একটা কলেজ, তাও আবার আমাদের বাড়ির সামনে। তো সেখানে আমি ভর্তি হয়ে যাই। সেখানে দেখলাম প্রায় সবার কাছে স্মার্টফোন আছে মেয়েদের, তারা লুকিয়ে লুকিয়ে ফোন টিপছে, আবার ক্লাসে ম্যাম স্যার গেলেই ফোনটা লুকিয়ে ফেলছে। সেখানে পড়াশোনা খুবই বাজে ছিল অবস্থা, মানে স্যার ম্যামরা কি বোঝাতো কিছুই বুঝতাম না। বাবাকে এসে বললাম যে বাবা, তাদের পড়াশোনার তো কিছুই বুঝি না। তখন আমার বাবা ঠিক করলেন যে আমার জন্য একটা স্যার রাখবে, যে বাসায় এসে আমাকে পড়াবে। আমিও তাতে রাজি। তো যাই হোক, আমার জন্য একটি স্যার রাখা হয়। সেই স্যারের কাছে আমি পড়তাম। পড়াশোনায় ভালোই মনোযোগ বসছিল। যেহেতু কলেজটা আমাদের বাড়ি থেকে সামনেই, তাই আমি একা একাই যেতাম আসতাম। প্রথম থেকে মাহিন ভাইয়া নিয়ে আসতো দিয়ে আসতো। তা একদিন আমি কলেজে যাওয়ার পথে আমার সেই ছেলেটির সাথে দেখা হয়। ছেলেটি আমাকে দূর থেকে এই মেয়ে করে ডাকছিল। আমি যখন দাঁড়ালাম তখন দেখলাম সেই ছেলেটিকে দেখে আমি দ্রুত হাঁটা শুরু করলাম। যে ছেলেকে নিয়ে এত কাহিনী, তার সাথে কোনো কথাই বলবো না, আর এলাকার কেউ দেখলে আমার বাবার কাছে নির্ঘাত বলবে। তো ছেলেটা এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে হাঁপিয়ে গেল আর বলল, আরে আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তখন বললাম, কে আপনি? আপনাকে তো চিনি না। ছেলেটা তখন অবাক হয়ে বলল, আরে আমাকে চিনতে পারছেন না? আমার সাথে সেই দিন কত কিছু বললেন, আর এখন আমাকেই চিনতে পারছেন না? আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম, দেখেন, আমাকে বিরক্ত করবেন না, সরুন এখান থেকে। ছেলেটা আমার কথা শুনে একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো হেঁটেই যাচ্ছি, ছেলেটা আবারও আমার পিছু পিছু আসে। সেটা ছিল একটা নীরব গলি। সেই গলির মাথায় আসতে ছেলেটা বলল, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ছেলেটার মুখে তুমি কথা শুনে আমার রাগ মাথা চড়ে গেল। এইসব ফালতু লাফাঙ্গা ছেলেদের সাথে একটু কথা বললে এরা মাথায় চড়ে বসে। কি সমস্যা আপনার? আপনার সাহস তো কম না, আপনি আমাকে তুমি করে বলছেন? ছেলেটি এবার আমার খুব কাছে চলে আসে আর বলে, মনের টান থেকে বলেছি। আমি মনে মনে ভাবলাম ছেলেটা নির্ঘাত একটা পাগল। আমি তখন সেখান থেকে সরে যেতে চাইলে ছেলেটি আমার হাত ধরে ফেলে। আমি তো অবাক, যেন একটু পর পর আমার মাথায় বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তখন ছেলেটাকে বললাম, এই তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস, হাত ছাড় বলছি। ছেলেটা তখন হাতটা এত শক্ত করে ধরেছে যে আমি খুব ব্যথা পাচ্ছিলাম, আর বললাম, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? আজকেই বাবাকে বলে তোকে এলাকা ছাড়া করব। তখন ছেলেটা বলল, তোমার বাবার সম্পত্তির দেমাক দেখাও আমাকে। মনে মনে ভাবলাম, ছেলেটাকে যতটা ভালো সহজ সরল ভেবেছিলাম, ছেলেটা আরো শয়তান। আমি তখন বললাম যে আমি এখন চিৎকার করব, আমার হাত ছাড় বলছি। ছেলেটা আরো জোরে শক্ত করে হাত ধরে টানতে লাগলো। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম ছেলেটা কি করতে চায়। এরপর ছেলেটা আমার খুব কাছে চলে আসে আর বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমাকে খুব ভালো লেগে গিয়েছিল, আর সেই ভালো লাগা থেকে তোমাকে প্রত্যেক দিন ফলো করা, কোথায় যাচ্ছ কি করছো সবকিছু খেয়াল রাখা। জানো, আমার সেই চাকরিটাও চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। ছেলেটার কথা শুনে আমি জাস্ট অবাক হচ্ছিলাম, আর কিছুই বলতে পারছিলাম না। কি বলছে এসব পাগল কোথাকার। আমি তখন ছেলেটাকে ধাক্কা মেরে হাত ছাড়িয়ে নিলাম। হাত একদম লাল হয়ে গেছে। এরপর দৌড়াতে শুরু করলাম। পেছনে ফিরে তাকিয়েছিলাম, ছেলেটাও দৌড়াচ্ছে। লোকজনের ভিড়ে চলে আসতে ছেলেটা কোথায় যেন মিলিয়ে গেল। নির্ঘাত মানুষজন দেখে ভয় পেয়েছে, নয়তো এখনই চিৎকার করে ওকে পিটিয়ে মেরে ফেলতাম। মনের মধ্যে কেমন এক ভয় কাজ করছে। এরকমটা জীবনের প্রথমবার হয়েছে। কোনো ছেলে আমার হাত ধরেছে, আমাকে তার ভালো লাগে এই কথা বলেছে। তারপরও বড় কথা, যে ছেলেটাকে আমি ভালো ভেবেছিলাম সেই ছেলেটা এসব কথা বলেছে। আমি এসব কথা আমার বাবা ভাই কাউকেই বলতে পারিনি, লজ্জায় আর ভয়ে। কি করে বলতাম? এমনিতে অনেক কষ্টে এই কলেজে ভর্তি হয়েছি, আর বাবার ভাইকে যদি এই ছেলেটার কথা বলি তাহলে তো আমাকে বাড়ি থেকে বের হতেই দিবে না, আর এই ছেলেটাকেও হয়তো পিটিয়ে মেরে ফেলবে। ছেলেটাকে পিটিয়ে মারুক বা যাই করুক না কেন, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। তাই আমি মুখ বন্ধ করে রইলাম। এরপর থেকে আমি খেয়াল করতে লাগলাম, আমি যখনই বাহিরে বের হচ্ছি, যখনই কোথাও যাচ্ছি, সেই ছেলেটা দূর থেকে আমাকে পিছু করছে। একদিন আমি আমার মায়ের সাথে মার্কেটে গিয়েছিলাম, তখন দেখলাম ছেলেটাও আমাদের পিছু পিছু আসছে, কিন্তু আমার মাকে দেখে আমার সামনে আসতে পারছে না। একদিন মাহিন ভাই আমাকে ডেকে বলল, আচ্ছা, তোকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? আমি তখন ভাবলাম যে ওই ছেলেটার কথা বলে দেই ভাইয়াকে, কারণ এভাবে তো আর চলা যাচ্ছে না।
যখনই যেখানে যাই সেই ছেলেটা আমাকে ফলো করে। মাহিন ভাইয়া আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে তিথি, কথা বলছিস না কেন? তোকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? করলে শুধু আমাকে একটা বার বল, ওর হাত পা ভেঙে আমাদের বাড়ির কাছে ঝুলিয়ে রাখবো, তখন সবাই দেখবে কার বোনকে ডিস্টার্ব করেছে। আমি তখন ভয়ে ঢোক গিলে বললাম, না না, আমাকে কেউ ডিস্টার্ব করে না। এরপর নিজের রুমে চলে আসি, কিন্তু রুমে এসে ভাবতে লাগলাম, ধুর, আমি এটা কেন বললাম। পরের দিন কলেজে যাওয়ার পথে দেখলাম সেই ছেলেটা। আজ আমি একা একাই যাচ্ছি। সেই ছেলেটা দূর থেকে দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে, আমিও দৌড়ে দৌড়ে হাঁটছিলাম, কিন্তু ছেলেটা যেন দৌড়াতে দৌড়াতে আমাকে ধরেই ফেলবে। আমার একদম বরাবরই হাঁটছে। হাঁটতে হাঁটতে বলল, তুমি এমন কেন বলো তো তিথি? তার মুখে আমার নাম শুনে অবাক হয়ে বললাম, আপনি আমার নামটাও জেনে গেছেন? সে ছেলেটা বলল, তোমার নাম, পরিবার, কে কে আছে সব জানি আমি। যাকে ভালোবাসি তার ব্যাপারে জানবো না, এটা কি করে হয়? আমি তখন ভয় পেয়ে গেলাম। তার মানে আমার পরিবারের সবাইকে চেনে সে? আমি তখন বললাম, কি জান আপনি? এভাবে প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করেন কেন? সে তখন একটু কান্না ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো তিথি, জীবনের প্রথমবার কোনো মেয়েকে আমার এত ভালো লেগেছে, আর সেটা হচ্ছে তুমি। দেখো, মানছি আমি গরিব, কিন্তু যদি তুমি আমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নাও, আমি তোমাকে কোনো কিছুর কষ্ট দিব না। তুমি যা চাইবে আমার স্বার্থ অনুযায়ী আমি সব দিব তোমাকে। আপনার কি মাথা ঠিক আছে? আপনি এগুলো কি বলছেন? সরে যান এখান থেকে, আমাকে যেতে দিন। আমি জানি তিথি, তুমি চলে যাবে, তুমি থামবে না, তুমি কখনোই থামবে না আমার জন্য। কিন্তু শুনে রাখো, আমি সব সময় তোমার জন্য থেমে আছি। একটা কথা মিলিয়ে রেখো, আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি আমার মতো হেঁটে চলে যাচ্ছি। পেছন ফিরে তাকাতেই দেখলাম ছেলেটি অপরূপ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। চোখে পানি টলমল করছে, এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। প্রথমবার কোনো ছেলে আমার জন্য কান্না করেছে। আমার বুকের বাঁ পাশটা যেন ধকধক করছে। কলেজে যাই, কিন্তু পড়াশোনায় কোনোভাবে মন বসছে না আমার। বারবার সেই ছেলেটার চেহারা মনে পড়ছে, তার চোখ থেকে গড়িয়ে পড়া পানি মনে পড়ছে। আচ্ছা, আমি কি খুব নিষ্ঠুর একটা মেয়ে? আমি কি সত্যিই খুব খারাপ? আচ্ছা, কেউ কি আমাকে ভালোবাসতে পারবে না কেন? আমার কি কোনো মন নেই? নাকি আমার বাবা আর ভাইয়ের ভয়ে? নাকি আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না? সব কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে দেখলাম সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, হাতে একটি গোলাপ। হেঁটে হেঁটে তার সামনে দিয়ে যেতেই গোলাপ ফুলটি আমার সামনে বাড়িয়ে দিয়ে বলল, তিথি, তুমি খুব সুন্দর, এটা তোমার জন্য। আমি তখন ছেলেটির দিকে তাকালাম, এরপর চোখ নামিয়ে আবারও হাঁটা শুরু করলাম। তার গোলাপ ফুল আমি নিইনি। বাড়িতে এসে ভাবতে লাগলাম, আচ্ছা, সেই গোলাপটা কি নেওয়া উচিত ছিল আমার? আমি কি খুব নিষ্ঠুর? পরের দিন কলেজে যাওয়ার পথে সেই ছেলেটি আবারও একটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়ে যেতে আমাকে বলল, শুভ সকাল। আমি তখন ছেলেটির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। যেতে যেতে ভাবলাম, আচ্ছা, আমি কেন মুচকি হাসি দিলাম? এখানে আমার হাসি দেওয়ার কারণ কি হতে পারে? আমার কি একটু ভয় করছে না আমার বাবা আর ভাইয়ের? যদি তারা এসব জানতে পারে তাহলে আমাকে কি করবে? কলেজ থেকে বাড়ি ফেরার পথে দেখলাম সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, একগাল হাসি নিয়ে, হাতে একখানা চিঠি। এই যুগে এসেও চিঠি। চিঠিটি আমার সামনে বাড়িয়ে দিয়ে বলল, নাও তিথি, এটা বাড়িতে গিয়ে পড়ো। আমিও সেই চিঠিটা নিয়ে নিলাম এবং বাড়িতে ঢোকার আগেই সেই চিঠিটা ব্যাগের ভেতর ভরে ফেললাম। বাসায় গিয়ে হাত মুখও ধুইনি, নিজের রুমে গিয়ে সেই চিঠি বের করে পড়তে লাগলাম, অবশ্য দরজা আটকে। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয়সিনী তিথি, তোমার এই রূপ দেখে আমি হয়েছি মুগ্ধ। জানি না কে তুমি, কিন্তু তবুও বলবো তুমি আমার অতি আপনজন। তোমাকে ছাড়াই জীবন বৃথা। জীবনের চলার পথ তোমার হাত ধরেই শুরু করতে চাই। ইতি নাফিস। নাফিস? তার মানে ছেলেটার নাম নাফিস। বেশ সুন্দর নাম তো। সেই দিনই আমি চিঠিটা না হলেও 100 বারের ওপর পড়েছি আর বারবার মুচকি হাসি দিয়েছি। মনে মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। জীবনের প্রথমবার এত ভালো, এত সুন্দর একটা চিঠি পেয়েছি। ছেলেটা দেখতে শ্যামলা হলেও তার চেহারা কাটিং বেশ সুন্দর। পরের দিন কলেজে যাওয়ার পথে তার সাথে আমার টুকটাক কথা হয়। সে আমার থেকে ওই চিঠির উত্তর চাইলো। আমি তখন কিছুই বলতে পারলাম না, কী বা বলবো। কিন্তু হ্যাঁ, সে ছেলেটি আমার পথ চেয়ে বসে থাকে, এটা দেখতে আমার খুব ভালো লাগতো। আস্তে আস্তে ছেলেটির সাথে আমি টুকটাক কথা বলতাম, তাও আবার প্রত্যেক দিন। ছেলেটাকে একদিন যদি না দেখতাম তাহলে কেন যেন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত, কান্না পেত। এরপর আস্তে আস্তে তার সাথে আমার সুন্দর এক সম্পর্কে পা রাখা। আমার বাবা, মা, ভাই কেউ জানতো না। লুকিয়ে তার সাথে দেখা করতাম, ঘুরতে যেতাম। কলেজ ফাঁকি দেওয়া শুরু করলাম।
নাফিস আমাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। ওর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ও আমার দিকে এক নজরে তাকিয়ে মিষ্টি হাসি দিত। একদিন নাফিসের সাথে ঘোরাফেরা করে বাড়িতে গিয়ে দেখলাম বাবা মা ভাই সব বসে আছে একসাথে। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, তোমরা এখানে কি করছো? তখন আমার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, কোথা থেকে আসছিস তুই? কথাটা শুনেই যেন আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমি তখন একটু চুপ থেকে বললাম, কেন, কলেজ থেকে? আমার ভাই তখন বলল, মিথ্যে বলিস না, যা সত্যি সেটা বল। তো তোমার ভুল হচ্ছে ভাইয়া, আমি তো কলেজ থেকেই আসছি। মাহিন ভাইয়া তখন আমার গালে জোরে একটা চড় মারে। আমার মা বাবা কেউ আটকায়নি। আমি তখন কাঁদতে শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, হয়তো আমি ধরা পড়ে গেছি, জেনে গেছে তারা, এখন আমার আর কোনো নিস্তার নেই। আমার বাবা তখন চিৎকার করে বলতে লাগলো, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। যখন জন্ম হয়েছিলি তখনই মেরে ফেলা উচিত ছিল। তোকে আমি আমার সামনে এলাকার কলেজে ভর্তি করলাম, আর তুই কলেজ ফাঁকি দিয়ে সেই 2 টাকার ছেলের সাথে ঘোরাফেরা করছিস। আমি তখন বলতে লাগলাম, 2 টাকার ছেলে বলছো কাকে? আমার মা তখন একটা চড় মেরে বলল, আবার নির্লজ্জের মতো কথা বলছিস, তোর লজ্জা করছে না? তুই যে ছেলেটার সাথে ঘোরাফেরা করছিস তুই জানিস ও একটা ছোট লোকের ছেলে। এবার আমার মাথার রাগ উঠে গেল, আমার ভালোবাসার মানুষটাকে ছোট করে কথা বলা হচ্ছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, ও মোটেও ছোট লোক না, ওকে আমি ভালোবাসি, আর যদি বিয়ে করতেই হয় তাহলে ওকে বিয়ে করব। আমার বাবা তখন আমার গালে এসে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, বিয়ে বিয়ে অবধি পৌঁছে গেছিস? তুই কি ভেবেছিস এই 2 টাকার ছেলেকে বিয়ে করে আমাদের মান সম্মান শেষ করবি আর আমরা সবকিছু হাসি মুখে মেনে নিব? এর আগেই তোকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব। আমি তখন চিৎকার করে বললাম, ঠিক আছে, তোমাদের টুকরো টুকরো করতে হবে না, আজই যা করার আমি করে ফেলবো। এরপর আমি আমার রুমে গিয়ে দরজা আটকে দিই। আমার মাথা তখন কাজ করছিল না একদমই, আমি কি করছি না করছি নিজেও জানি না। আমি তখন আমার একটা ওড়না গিট দিতে শুরু করলাম এবং খাটের উপর একটা চেয়ার উঠিয়ে ফ্যানের সাথে ভালো করে গিট দিতে শুরু করলাম। আমার বাবা আজ করতে পেরে দরজায় জোরে জোরে বাড়ি দিতে শুরু করলো। এক পর্যায়ে আমার ভাই আর বাবা মিলে দরজা ভেঙে ফেললো। ততক্ষণে আমি ওড়না গলায় পেঁচিয়ে ফেলেছি। আমার বাবা আর ভাই এসে আমাকে উদ্ধার করে, আর একটু হলে হয়তো সর্বনাশ হয়ে যেত। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, কেন বাঁচালে আমাকে? আমি মরে যেতে চাই, আমাকে তোমরা বাঁচাতে এসো না। আমি যদি নাফিসকে না পাই তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। আমার মা তখন কাঁদতে কাঁদতে বলল, বোঝার চেষ্টা কর মা, আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি যায় না। আমরা যেমন হাই ক্লাসের ফ্যামিলি, তোর বাবা খোঁজ খবর নিয়ে দেখেছে ওই ছেলের মা বাবা গ্রামে থাকে, তাও আবার বস্তিতে। আরে গ্রামে ওদের নিজেদের বাড়ি পর্যন্ত নেই, মানুষের বাড়িতে থাকে। বুঝতে পারছিস তো কার জন্য তুই তোর মা বাবা ভাইকে কষ্ট দিচ্ছিস? আর একটু বোঝার চেষ্টা কর, তুই শহরে বড় হয়েছিস, তুই কি পারবি গ্রামে গিয়ে লার্কিতে রান্না করতে? তুই গ্রামের পরিবেশটা মানিয়ে নিতে পারবি? হ্যাঁ পারবো, আমি সব পারবো। নাফিসকে আমি আমার করে পেতে সব পারবো। বিশ্বাস করো, নাফিস অনেক ভালো ছেলে। ও বলেছে ও আমাকে ভালো রাখবে, আমি যখন যা চাইবো তাই দিবে। ওর টাকা নেই কিন্তু ওর মনটা অনেক বড়। বিশ্বাস করো, আজকাল যুগে এরকম ছেলে পাওয়া যায় না। আমি যদি বিয়ে করতে হয় নাফিসকেই বিয়ে করব, আর যদি না হয় তাহলে আমি আজকে যা করতে চেয়েছিলাম তাই করব। আমার বাবা আর ভাই চলে গেলেন। আমি তখন চিৎকার করে বলতে লাগলাম, যদি নাফিসের কোনো ক্ষতি করো তোমরা, তাহলে আমি নিজের ক্ষতি করব, বুঝে নিও। তোমরা যদি নাফিসকে আমার জীবন থেকে সরাতে চাও তাহলে তোমরা তোমাদের মেয়েকেও নিজের জীবন থেকে হারিয়ে ফেলবে। এটা মাথায় রেখে ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো। এগুলো তো বলেছিলাম, কিন্তু মনে মনে খুব ভয় হচ্ছিল নাফিসের জন্য। আসলে ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার জীবনে আসা প্রথম পুরুষ, প্রথম ভালো লাগার মানুষ, প্রথম ভালোবাসার মানুষ, যাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরপর আমার বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও বাড়ি থেকে বের হতে পারি না। খাওয়া দাওয়া সব অফ করে দেই। সেই সাথে আমার ঘরের ফ্যানটাও খুলে ফেলা হয়, যাতে আমি এরকম কোনো কাজ করতে না পারি। এমনকি আমার হাতের কাছে কোনো কিছুই রাখেনি যেটা দিয়ে আমি কোনো ক্ষতি করতে পারি নিজের। সারাক্ষণ 24 ঘন্টা আমাকে তালা মেরে রাখতো, শুধু খাবারের সময় আমাকে খাবার দিত। ওইদিকে আমি জানতামও না নাফিসের কি হচ্ছে। ওকে কি আমার বাবা আর ভাই মেরে ফেলেছে? ওর কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না। একদিন আমার এক বান্ধবী আসে আমার বাড়িতে। সত্যি বলতে ওকে আমি চিনিই না।
কিন্তু সে এই পরিচয় আমাদের বাড়িতে ঢুকেছে যে ও আমার বান্ধবী, একই কলেজে পড়ি। আমার মা তখন ভাবে যে আমার বান্ধবী আমার কাছে আসলে যদি আমার মনটা একটু ভালো হয়, তাই ওকে আমার ঘরে ঢুকতে দেওয়া হয়। ওকে দেখে আমি তো অবাক, কিন্তু মায়ের সামনে কিছুই বলতে পারলাম না। ওই মেয়েটা আমাকে চোখের ইশারা চুপ করিয়ে দিল। মা তখন চলে গেল। সেই মেয়েটাকে আমি বললাম, কি তুমি এখানে কি করছো? ওই মেয়েটা বলল, নাফিস আমাকে পাঠিয়েছে। ওর মুখে এই কথা শুনে আমি অবাক। কাঁদতে কাঁদতে বললাম, নাফিস ও কেমন আছে? মেয়েটা বলল, নাফিস একদম ভালো নেই। তোমার বাবা আর ভাইয়ের ভয়ে ও লুকিয়ে আছে। তোমার বাবা আর ভাই যদি ওকে পায় তাহলে মেরে নদীতে ফেলে দিবে। নাফিস চলে যাবে ওর গ্রামের বাড়িতে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, ওকে বলো না আমাকেও সাথে করে নিয়ে যেতে। আমি আর এখানে থাকতে চাই না। এটা একটা জাহান্নাম। আমি মুক্তি চাই এখান থেকে। তখন ওই মেয়েটা বলল, নাফিসও তোমাকে নিয়ে যেতে চায়। ও তোমাকে এখান থেকে মুক্ত করবে। এই কথা শুনে আমার চেহারাতে খুশির ঝলক। আমি তাহলে সত্যি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম, যে আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, আমাকে ফেলে চলে যায়নি। আমি তখন মেয়েটাকে বললাম, কিভাবে বের হবো এখান থেকে? মেয়েটা তখন বলল, আমি রাতে আসবো। নাফিস বাইরেই দাঁড়িয়ে থাকবে। তুমি এক কাজ করো, তোমাদের বাড়িতে যত স্বর্ণ গহনা টাকা পয়সা আছে সব নিয়ে নিবে, কারণ এমনিতেও তোমাকে তারা অনেক কষ্ট দিয়েছে, তাই তাদেরকেও একটু কষ্ট দাও। আর এই স্বর্ণ গহনা সবকিছু নিলে তুমি শান্তিতে থাকতে পারবে। আমিও তখন মনে মনে বললাম, ঠিকই বলেছ, এদের আমি শান্তিতে থাকতে দিব না। আমার শান্তি কেড়ে নিয়েছে, এবার আমিও এদের শান্তি কেড়ে নিব। ঠিক আছে তাহলে এখন আমি যাই, নয়তো তোমার মা আবার সন্দেহ করবে। রাত 8টার দিকে আমি আসব। আসলে কি হবে, আমার গেট তো তালা মারা থাকে। এরপর সেই মেয়েটি কোমর থেকে একটা সাদা কাগজ বের করে দিয়ে বলল, এটা রাখো, যখন সুযোগ পাবে তখন এইটা সবার খাবারে মিশিয়ে দিও। কিন্তু কি এটা? আরে ভয়ের কিছু নেই, এটা শুধুমাত্র একটু ঘুমের ওষুধ। এটা খাওয়ার পর তারা ঘুমিয়ে যাবে, আর সেই সুযোগে তোমরা দুজন পালিয়ে যেতে পারবে। আমি তখন সেই জিনিসটা রেখে দিলাম। এরপর সেই মেয়েটা চলে গেল। মা আসলো খাবার দিতে। আমি তখন মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম, আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি তোমাদের সাথে এরকমটা করে। আমার আসলে এরকম করা ঠিক হয়নি। আমি সত্যি অনুতপ্ত। আজ যে মেয়েটা এসেছিল ওটা আমার বান্ধবী। ওর থেকে জানতে পারলাম আমি যাকে এত ভালোবেসেছি, যার জন্য আমি এত কষ্ট পেয়েছি, সে নাকি আমাকে রেখে বাবার ভাইয়ের কথায় ভয় পেয়ে চলে গেছে। একটা কাপুরুষকে ভালোবেসেছি আমি। আমাকে মাফ করে দাও মা, আমি আগের মতো হয়ে যেতে চাই। আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে চাই, আর তোমাদের কথার বাইরে যাব না, কথা দিচ্ছি। এসব কথা শুনে আমার মায়ের চোখে পানি চলে এলো। আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, মা রে, আমি তো তোকে আগেই বলেছিলাম ছেলেটা একটা ফালতু ছেলে। তুই শুধু শুধু ওই ছেলের জন্য আমাদের পরিবারের সমস্যা করছিলি। এরপর মাকে বললাম, মা ঠিক আছে, তোমরা আমাকে এভাবে আটকে রেখো না। আমিও খোলা আকাশে উঠতে চাই। এভাবে আটকে থাকলে আমার নিজের দম বন্ধ হয়ে আসে। না মা, তোকে আর আটকে রাখবো না, কথা দিচ্ছি। তুই যেহেতু ওই ছেলেকে ভুলে গিয়েছিস আর চাস না, তাই এখন তোর যা ইচ্ছা তুই তাই করতে পারবি। এরপর মা আর তালা মারেনি। আমি তখন রান্নাঘরে গিয়ে মাকে বললাম, মা অনেকদিন তো হলো আমি নিজের হাতে তোমাদের চা বানিয়ে খাওয়াই না, আজ আমি তোমাদেরকে চা বানিয়ে খাওয়াতে চাই। মা তখন বলল, তুই পারবি তো? কি বলছো পারবো না মানে? আর এমনিতেও বাবা আমার উপর খুব রেগে আছে। যদি বাবাকে একটু চা খাইয়ে মনটা গলাতে পারি তাহলে আমার জন্যই ভালো। এরপর মা রান্নাঘর থেকে চলে গেল। আমি সুন্দর করে চা বানিয়ে আমাকে দেওয়া সেই কাগজ থেকে সাদা গুঁড়োর মতো কিছু একটা 3 জনের চায়ে মিশিয়ে দিলাম। এরপর বাবার ভাইয়ের কাছে যেতেই তারা মুখ ফিরিয়ে নিলেন। মা তখন বললেন, তিথি ওর ভুলটা বুঝতে পেরেছে, আমরাও এখন ওকে মাফ করে দেই। যা হওয়ার হয়েছে, এসব বিষয় নিয়ে মাথা না ঘামালেই হয়, তাহলে অশান্তি আরো বাড়বে, কমবে না। এরপর বাবা আর ভাই চা নিল, সেই সাথে মাও। আমি তাদেরকে চা দিয়ে নিজের রুমে চলে আসি। অপেক্ষা করতে থাকি কখন তারা ঘুমাবে আর আমি কখন নিজের কাজ সারবো। আধা ঘন্টা পর আমি আমাদের ড্রয়িং রুমে যাই এবং গিয়ে দেখলাম ভাইয়া সোফায় ঘুমাচ্ছে, বাবাও সোফায় ঘুমাচ্ছে, আর মা টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি আর সময় নষ্ট করলাম না। মায়ের কোমর থেকে চাবি নিয়ে মায়ের আলমারি খুলে যত গহনা স্বর্ণ টাকা পয়সা ছিল সব বের করে নিলাম। সবকিছু একটা ব্যাগে ভরে আমি আমার কিছু কাপড় নিয়ে নিলাম সাথে, এবং শেষবারের মতো তাদের মুখখানা দেখে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হতে দেখলাম নাফিস এবং ওই মেয়েটি বাইরে দাঁড়িয়ে আছে। নাফিস তখন বলল, সবকিছু এনেছো? আমি তখন বললাম, সব এনেছি, একদম চিন্তা করো না। তারা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি চলো, ঘুম ভেঙে গেলেই তো বিপদ। সেই মেয়েটি তখন বলল, ঠিক আছে, তোমরা সুখে থাকো, দোয়া করি। আমি তখন বললাম, আচ্ছা আপনার পরিচয়টা জানা হলো না। আপনি তো আমাকে অনেক সাহায্য করেছেন, আপনার পরিচয়টা একটু বলুন তো।
আমি আসলে নাফিসের বন্ধুর বউ, সম্পর্কে নাফিস আমার দেবর হয়। সেই সুবাদে আমি ওকে সাহায্য করেছি। সবকিছু শুনে আমি বললাম, ঠিক আছে নাফিস, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো। নাফিসকে বললাম, তুমি তোমার মা বাবাকে বলে রেখেছো তো আমাকে যে নিয়ে আসছো? নাফিস তখন বলল, হ্যাঁ বলেছি, তারা তোমাকে মেনে নিয়েছে। কি বলো, আমাকে কি তারা দেখেছে? হ্যাঁ দেখেছে, আমি তোমার ছবি দেখিয়েছিলাম। ও আচ্ছা। এরপর গাড়িতে উঠে বসলাম। নাফিস আমাকে বলল, আচ্ছা তুমি কি কি এনেছো দেখি তো। আমি নাফিসকে বললাম, এই গাড়ির মধ্যে অনেক মানুষ, এখন এগুলো দেখালে অনেকে আমাদের পিছু করবে, তাই এগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো নে। তখন নাফিস বলল, আচ্ছা ঠিক আছে। বাস চলতে চলতে এক অজপাড়া গ্রামে গিয়ে নামালো। সেখান থেকে অটোতে উঠে আমি আর নাফিস এই রাত্রিবেলা যাচ্ছি। গ্রামের এত ভিতরে তারা থাকে, অন্ধকারে আসলে তাদের বাড়ি ঘর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির গেটে দাঁড়াতেই সাদা ময়লা একটা পর্দা সরিয়ে দিল। এটাই মূলত একটা গেট। বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখলাম বড় একটা উঠান। উঠানের একটা পাশে রান্নাঘর, আরেক পাশে বাথরুম এবং বড় একটা ঘর। নাফিস তখন চিৎকার করে ওর মাকে ডেকে বলল, মা দেখো আমি এসে গেছি। ময়না দেখ আমি এসে গেছি। তখনই ওর মা আর ওর ছোট বোন দৌড়ে এলো। ভাইজান তুমি আইসো? এইটা কে? এইটা কি তোমার বউ, মানে আমার ভাবি? নাফিস তখন বলল, হ্যাঁ এটাই তোর ভাবি। নাফিসের মা তখন আমার কাছে এসে আমার মুখখানা দেখে বলল, বাহ একদম চাঁদের লাহান বউ আনছস। নাফিস তখন বলল, ওর বাবা মা যে কোনো সময় এখানে আসতে পারে। ওর মা তখন অবাক হয়ে ভয় পেয়ে বলল, কি কস বাবাইদি, ওর বাবা যদি এখানে আয় পড়ে তাহলে করে কি করব? আমি তখন বললাম, একদম ভয় পাবেন না, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দিব না। আমার শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরলেন। এরপর নাফিস বলে যে অনেক দূর থেকে এসেছি, আমরা চলো একটু বিশ্রাম করি। তাদের চাপ কলে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। তাদের লাগোয়া দুটো ঘর, মানে একটা ঘরেই দুইটা রুম। এক রুমে ও আর ওর বোন ঘুমায়, আরেক রুমে নাফিস ঘুমায়। নাফিস তখন ওর রুমে গিয়ে লাইট অন করতে দেখলাম ঘরের ভেতর শুধু একটা বিছানা আর একটা আলনা রাখা আছে, যেখানে অনেকগুলো কাপড় এলোমেলো করে রাখা। আর ওর মায়ের ঘরে ছিল মাটিতে বেছানো তোষক এবং পাশে রাখা ছিল কিছু হাঁড়ি পাতিল। যাই হোক, নাফিস তখন আমাকে বলল, তুমি খাটের উপর বসো। আমি খাটের উপর বসলাম। সেই বিছানায় সবাই গোল হয়ে বসলাম। নাফিস তখন বলল, তাড়াতাড়ি ব্যাগটা বের করো, দেখি দেখি কি কি এনেছো। আমার তো আর তর্স হয়েছে না। ওর মুখে এই কথা শুনে আমি একটু অবাক হয়ে বললাম, ঠিক আছে আমি বের করছি। এরপর আমি সেই গহনার ব্যাগটা খুলতে এত ভরি ভরি গহনা, সেই সাথে বান্ডিল বান্ডিল টাকা দেখে তাদের চোখ চকচক করছিল, বিশেষ করে নাফিসের। ও তখন সেই টাকার বান্ডিল হাতে নিয়ে নাক দিয়ে শুনতে লাগলো। ইস, কত বছর ধরে যে টাকার গন্ধ শুনি না, মনটা ভরে গেল। ওর বোন তখন গহনা নিয়ে ওর গলায় মাপ করে দেখতে লাগলো। ইস, এই গহনা পরলে আমার যে কি সুন্দর লাগবো। ওর মা তখন আমার মায়ের বালাগুলো হাতে পরে বলল, ইস, আমার কত ইচ্ছা ছিল এরকম একটা বালা পরনের। আজকা এই বৌমার লেগা সব ইচ্ছা পূরণ হইল। আমার মাথায় তখন কোনো কিছুই আসছিল না, তার এরকম কেন করছে। আমি তখন নাফিসকে বললাম, নাফিস আজ তো আমরা খুব ক্লান্ত, তাই না? কালকে এসব নিয়ে কথা বলা যাবে, আপাতত এগুলো সব আমি রেখে দিই। নাফিস তখন বলল, আমার কাছেই রাখি না, আর এমনি তো এটা গ্রাম, বুঝোই তো, এখানে অনেক চুরি ছিনতাই হয়, তোমাদের শহর থেকেও অনেক বেশি। তাই কেউ যদি জানতে পারে আমাদের কাছে এত স্বর্ণ গহনা টাকা পয়সা আছে, তাহলে তো এখানে চুরি করবে। তার যেতে ভালো হয় এগুলো মাটি গর্ত করে সেখানে পুঁতে রাখবো, আর কেউ জানতেও পারবে না। আমিও ভেবে দেখলাম আসলে আইডিয়াটা ভালোই। এরপর খাটের নিচে একটা গর্ত করা হলো। সেই গর্তে পুঁতে রাখা হলো আমার মায়ের গহনা, সেই সাথে টাকা পয়সা সবকিছু। আমি আমার শাশুড়ি মাকে বলতে লাগলাম, আমরা তো এখনো বিয়ে করিনি, তাই বিয়ে না করা অবধি আমি আপনাদের সাথে ঘুমাবো। আমার শাশুড়ি মা তখন রাজি হয়ে গেলেন আর বললেন, সমস্যা নেই, কালকেই তোমাদের বিয়ে করিয়ে দিব। এরপর অনেক কষ্টে চিপাচিপি করে মাটিতে আমি, ওর মা আর বোন ঘুমালাম। অনেক বেশি মশা কামড়াচ্ছিল, বারবার মনে পড়ছিল মা, ভাই, বাবার কথা। আচ্ছা, এতক্ষণে কি ওদের ঘুম ভেঙে গেছে? কিন্তু আমি জানবো কি করে? সো পরবর্তী গল্প থাকছে দ্বিতীয় খণ্ডে। তোমরা অনেকেই বলেছিলে, আপু এইসব ছোট ছোট পার্টে মন ভরছে না, তাই তোমাদের মন ভরাতে একদম 40 মিনিটের একটা খণ্ড দিলাম। কি এবার মন ভরেছে তো? সবাই অপেক্ষা করো দ্বিতীয় খণ্ডের জন্য। আমি জান্নাত এইবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।